আপার সাথে ইন্টারনাল মিটিং, ফেরত আসার নানান ধরনের স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু অহরহ হচ্ছে, বলা হচ্ছে না কি ধরনের প্যাকেজ থাকবে তরুণদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, এগুলো নিয়ে এক ধরনের আলোচনা চলছে। আওয়ামী লীগ যে ফিরবে তার কোনো প্রস্তুতি আছে কিনা? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? ফিরে আসার প্ল্যান কি আছে, সংক্ষেপে আপনি বলবেন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। আমরা ধরেন গত 2 বছর ধরেই এই আলাপগুলো করেছি। আমি মনে হয় আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে সবার জন্য সুবিধা হবে। দলকে পুনর্গঠনের জন্য জোরে সোরে এক ধরনের চিন্তা ভাবনা, যেমন ধরেন যুবলীগের কমিটিগুলো, ছাত্রলীগের কমিটিগুলো, বিভিন্ন দেশে বিদেশে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন যেগুলো হয়নি কমিটিগুলো, তারপরে হচ্ছে নেতৃত্বের জায়গাতে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কিভাবে করা হবে, এগুলো নিয়ে নানান রকমের আলোচনার ব্যাপার স্যাপারগুলো আছে। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আসলে কোনো পদধারী ব্যক্তি নয়, আমি জাস্ট সিম্পলি একজন অনুসারী। আমি অনেক কিছু হয়তো বা বুঝলে জানলেও আমি সেগুলো আসলে জনসমক্ষে আমাদের দলীয় যেই সিক্রেসি প্রাইভেসি আছে আমি ওইভাবে কথা বলতে পারি না। তবে যতটুকু জনগণকে বলা যায় ততটুকু হচ্ছে এইটা যে ইটস বিং ডান, এটা আলোচনা করা হচ্ছে, কথা হচ্ছে। দেখেন, বাংলাদেশে 5ই অগাস্টের ঠিক আগে আগে যা হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমাদেরকে ঠিক যেই পরিমাণ সাফার করতে হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড বা নজিরবিহীন, যেটাকে বাংলায় বলবো, এটা আপনি আমি কেউ কখনো দেখিনি। এই ধরনের একটা সিচুয়েশনে যখন আপনি প্রথম 5-6 মাসও আমি কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে ভাই, দিস ইজ নট পসিবল। এখন তো সব ট্রমাটাইজ হয়ে বসে আছে। আমি আপনার প্রোগ্রামে মানে প্রথমবার আপনি মানে প্রথম দিকের প্রোগ্রামগুলোতে আমি এসেছি, আপনার সাথে এই কথাগুলো আমি অনেকবার বলেছি, আমার মনে আছে যে দেখেন, আমাদের পার্টির ক্ষেত্রে যা হয়েছে, ভুল ভ্রান্তি, এগুলো আমাদের প্রথমে রিকভার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের দলের শীর্ষ পর্যায়ের সমস্ত নেতাদের সাথেই তো বিভিন্ন সময় আমার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। সেটা আর্মির জেনারেল বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে মেন্টালি, এটা তো আপনি রাজনীতির বাইরেও বা তার কর্মের বাইরেও তো সে একজন মানুষ এন্ড অফ দ্য ডেতে। তারপরে হলো যে আর্মির জেনারেলদের কথা যদি আমি ধরি, ওনাদের চোখের সামনে অনেক কিছু হয়েছে, তো বুঝতে পেরেছেন। তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরে আমাদের অন্যান্য মন্ত্রী যারা মহোদয় আছেন। সো এইটা একটা টাইম নিয়েছে এগুলো পিক আপ করার সময় নিয়েছে। কিন্তু আমাদেরকে একই সাথে আপনাকে বুঝতে হবে সিচুয়েশনটা। এই 12 তারিখের পরে একটা সময় ছিল 5ই অগাস্ট থেকে 11ই ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারির পরে একটু মেরুকরণটা চেঞ্জ হয়েছে। আমার মনে হয় একটু সময় নেওয়া প্রয়োজন। আমাদের নিজেদেরও তো অনেক কিছু উপলব্ধি করা প্রয়োজন, আমাদের নিজেরও তো অনেক কিছু জানার বা আমাদের অনেক কিছু, আমি কি বলবো, আত্মলোভ উপলব্ধির ব্যাপার আছে, যে কি হলো, কি করলে কি হতে পারতো। আমাদের নিজেদেরও মেন্টালি স্ট্রং এবং সাজানোর ব্যাপার আছে। আজকে আপনি আমাকে বললেন ক্ষমতায় যাওয়ার জন্য বা করলেন, আমি আসলে এই ক্ষমতায় যে ঠিকভাবে এটাকে পারফর্ম করতে পারবো কিনা, এটা তো একটা ব্যাপার। বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাজ এ সংগঠন হিসেবে নিজেকে প্রস্তুতির তো ব্যাপার আছে। দেখেন, এখনকার তরুণরা 5ই অগাস্টের পরবর্তী সময় তারা কি চায়, আমাদের কাছে তাদের এক্সপেকটেশন কি, এই কথামালা, এই ম্যানিফেস্টো, এগুলো তো আমাদেরকে সাজাতে হবে। আমরা আসার পরে সেই গদবাঁধা কথাবার্তা বললাম, তরুণরা আমাদের কথা নেবে? সো আমরা তো তরুণদেরকে ছলনার মধ্যে ফেলতে চাই না। আমরা এমন কিছু করতে চাই, সামনের প্রজন্মের আমরা যারা আছি, সমর্থক হিসেবেও বলেন আর যারা আমাদের নেতারা আছেন, আমরা এমন একটা প্যাকেজ দিতে চাই, এমনকি ইনক্লুডিং আপনাকেও, আমরা এমন একটা অফার আপনাদেরকে করতে চাই। দেখেন, আমরা কি করতে চাই, আমরা হচ্ছি দেশের ম্যানেজারের দায়িত্ব নিতে চাই, নট ক্ষমতায় যেতে চাই। উই ওয়ান্ট টু বিকাম এ ম্যানেজার অফ দিস কান্ট্রি, যে আমরা দেশটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারবো, আমাদের ওই ক্যাপাবিলিটি আছে। এখন আমি যদি আপনি হচ্ছেন আমার ক্রেতা, আমি বিক্রেতা, অর্থাৎ আমি একটা পলিটিক্যাল পার্টি, আমার পলিটিক্যাল পার্টির আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আপনি জনগণ, সকল ক্ষমতার উৎস, আপনার কাছে এসে বললাম যে আসাদ ভাই, আমার দোকানে এই অফার আছে আপনার জন্য। তো আমি আমার যে জনগণ, সে যদি আমার মেইন স্টেক হোল্ডার হয়, তার প্রতি আমার অফারটাও তো রেডি করতে হবে। আমার এটার মাঠ জরিপ থেকে শুরু করে আমার এই ফিল্ড অ্যাসেসমেন্ট, এগুলোর কাজ চলছে। আমাদের ছেলে মেয়েরা মাঠে কাজ করছে, মানুষ কি চায়, আমাদের ব্যাপারে কি ভাবে, আমাদের কোন কোন নেতাকে তারা সামনে চায়, এগুলো নিয়ে আমাদের একেবারেই অনেক লোকজন কাজ করছে ভিতরে ভিতরে। এগুলো রিপোর্ট তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আপার কাছে রিপোর্ট যাচ্ছে, প্রেসিডিয়াম সদস্যদের কাছে যাচ্ছে। সো আমাদের একটা, তারপরে দলটাকে কিভাবে অর্গানাইজ করা হবে, প্রোপাগান্ডা আমরা রুখতে পারিনি এর আগে, এইটাকে রোখার জন্য কি সেল থাকবে, সোশ্যাল মিডিয়ার আমাদের কি ধরনের স্ট্র্যাটেজি হবে, আমাদের আমরা একটা সাংবাদিকদের জন্য
তারপরে হচ্ছে ছাত্রদের জন্য, লয়ার্সদের জন্য, ইঞ্জিনিয়ার্সদের জন্য, এরকম পেশাগত জায়গাগুলোর লোকগুলোকে আমরা কি অফার করতে পারি, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা কি অফার করতে পারি, তারপরে যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করেছে তাদের কাছে আমরা কিভাবে যাব, কিভাবে অ্যাপ্রোচ করব, এই এগুলো তো ধরেন এমন না আমি এই 5ই আগস্টের পরে আমি মনে করি আমাদের একটা সময় প্রয়োজন। এই যা যা বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করছি, বিলিভ মি অর নট। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা রিসার্চ হচ্ছে, কাজ হচ্ছে, এবং আমি নামগুলোও বলতে চাই না যে কারা এগুলো করছে। হিউজ সংখ্যক কাজ করছে, টিম ভাগ করে 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 দেওয়া হয়েছে। ঠিক আছে, নানান ধরনের নাগরিক উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে একটু মাঠ যাচাইও করি যে দেখি এটা রিয়াকশন কি হয়, তখন রিপোর্ট দেই আমরা যে এই কথাটা বলার কারণে এটা হয়েছে। সো এগুলো সমস্ত কিছু মিলে আমরা আমাদের সমস্ত ভুল ত্রুটি, তারপরে হচ্ছে আমাদের কাছে মানুষের যে এক্সপেকটেশন, এগুলোকে আমরা রিফাইন করে আপনাদের সামনে আসবো না। আমি প্রিপেয়ার্ড অবস্থাতে আপনার সামনে এসে বললাম আমি আইসি, তা আপনি যদি আমারে বলেন যে কি নিয়ে আসছেন, আমি কিছু বলতে পারলাম না। সো আমি যেন আপনার কাছে আমি ছোট না হয়ে যাই, আপনি যেন আমাকে 500টা কোশ্চেন করলে আমি বলতে পারি প্রত্যেকটা কোশ্চেন আপনাকে স্যাটিসফাইড করতে হবে, কারণ আপনি আমার ক্রেতা। আমি এই দেশের ম্যানেজার হতে চাই, তো আমি জব ইন্টারভিউ দিব না আপনার কাছে? তো বাংলাদেশ আওয়ামী লীগ চাকরি চায় আপনার কাছে, তো আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে না জনগণের কাছে? আমি কি বোঝাতে পারলাম জিনিসটা মেটাফোর দিয়ে? সো উই আর জাস্ট গেটিং রেডি ফর ইট। হ্যাঁ, এই খেলাটা তো আজকেই শেষ হয়ে যাবে তা না, ইটস এ লং টাইম রেসের কাহিনী। এই দেশটাকে একটা লম্বা সময় আমাদেরকে দেখে রাখতে হবে। এই দেশটাকে লম্বা সময়, মুক্তিযুদ্ধ কিভাবে ফেল করেছে, মুক্তিযুদ্ধর এই পুরো ব্যাপারটা কেন এত নোংরা ভাবে এরা করছে, এরা কারা, এগুলো আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে না? সো আমরা এগুলো কিন্তু এখন যেহেতু আমাদের একটা অবসর পেয়েছি, আমরা এখন এইসব নিয়ে কাজ করছি। ধরুন আমি একটা সেক্টরে কাজ করছি, অমুক একটা সেক্টরে কাজ করছে, অমুক একটা সেক্টরে কাজ করছে, এইভাবে আমরা কাজগুলো করে 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 রেডি হচ্ছি, নিজেকে রেডি করছি। এই দুর্যোগে, এই সংকটে থাকা অবস্থাতে আপনারাই কিন্তু বলছি যে আপনি বলছেন, দিনের পর দিন ভিডিও বানাচ্ছেন, কথা বলছেন, অথচ দেখেন আমরা আজকে সবচেয়ে বড় মজলুম নির্যাতিত অবস্থাতে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে আমরা অবস্থান করছি। আজকে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছে রাজাকার, কথা বলছি আমরা। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, কথা বলছি আমরা। আশ্চর্য লাগে আমার কাছে যে মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার বা এটাকে রক্ষা করার একমাত্র আমরাই করব, দেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হবে না। আমার মনে হয় আসলে আসাদ, লেট দেম সাফার। হ্যাঁ, এদেরকে সাফার করতে দেওয়া উচিত। বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, কমপ্লিটলি একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আপনি আমাকে একটা কথা বলেন যে এরশাদকে তাড়ানোর পরে বাংলাদেশে একটা নতুন গণতন্ত্রের সূচনা হয়েছে। সেই সময়টাতে বিএনপি এবং আওয়ামী লীগ তারা উভয় দল মিলেই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে তখন আন্দোলন করেছে। তাহলে আপনি কেন ক্ষমতাতে আসার পর আমাদের নেতাকর্মীর উপর অ্যাটাক করলেন? আমি ধরবো শুরু থেকেই। আপনি যখন 91 থেকে 96 আমার উপর অত্যাচার করলেন, আমি যখন 96-তে ক্ষমতায় গেলাম 2001, তো যারা আমার উপর অত্যাচার করছে তাদের ব্যাপারে আমি ব্যবস্থা নিব না? আমি আইনগত ব্যবস্থা নেব না? তো প্রথমে দেখতে হবে শুরুটা করলো কে। এরপরে তো 2001 সালের ঘটনা আপনি জানেন যে হিন্দু খ্রিস্টান সম্প্রদায়কে কি পরিমাণ সাফারের মধ্য দিয়ে যেতে হয়েছে। পূর্ণিমার কথা আপনারা জানেন, ভয়ঙ্কর এক অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি। জামাত শিবির তখন রাজাকারদের গাড়িতে পতাকা, এগুলো তো কোনো আর নতুন করে রিটারেট করতে চাই না। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে বারবারই আমাদেরকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে আজকে আপনি ইলেকট্রিক টিজার দিয়ে আমার বাচ্চা একটা ছেলেকে আপনি এইভাবে নির্মম ভাবে মারছেন, জবাই করছেন, হত্যা করছেন, পেটাচ্ছেন, কত জায়গাতে আমি দেখেছি। আপনার কি মনে হয় যে আমরা যখন ফিরবো, আমরা যখন ক্ষমতায় আসব, তখন এটা রিপারকেশনটা কেমন হবে? আমি ব্যক্তিগতভাবে যে কোনো জায়গাতে আমি অত্যন্ত গান্ধীবাদী লোক, কেমন আমি বলি বটে, কিন্তু আমি আমার একদম মায়ের অভ্যাস পেয়েছি। আমার আম্মা একদম ক্ষমা করে দেন, একদম আমার মার পুরোটা আমি পেয়েছি, আমি ক্ষমা করে দেই। আমি গান্ধী টাইপের লোক আর কি, যে শান্তি 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 শান্তি, রাগ উঠে বলি। কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে যাদেরকে সাফার করতে হয়েছে, হ্যাঁ, তারা আমার কথা শুনবে কেন? তখন আমি খালি ওগুলো নিয়ে ভয় পাই যে আমরা আসলে কোন দিকে যাব, আমরা কন্ট্রোল করতে পারবো কিনা, কি করব। সো এই যে আপনার কালচার, এই যে আজকে আমার কয়েকজন ক্লায়েন্ট এসছে, তাদের সাথে আমি বলছিলাম কথা, আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া আমরা তাহলে কোথায় যাব, এটার এন্ড কোথায়? আমি এই কারণেই বারবার বলেছি যে বিএনপিকে আমি বারবারই আহ্বান করেছি, দেখেন আমরা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ,
আমি বারবারই বিএনপিকে আমি বলেছি আমার রাজনৈতিক প্রতিপক্ষ যদিও তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করেছে, এটা এখন জলের মতো পরিষ্কার, এটা ডালিমের নিজের ভাষ্যেই এসছে 5ই আগস্টের পরে। তথাপিও মানে ওইটা জিয়াকে বাদ দিয়েও আমি খালেদা জিয়ার প্রসঙ্গতে এনেছি। আমি 21শে আগস্টের ব্যাপারটাও আমি দূরে সরিয়ে বলেছি, যারা মাননীয় প্রধানমন্ত্রী এই 21শে আগস্টের কথাকে ছাপিয়েও তার বাসাইতে গিয়েছিলেন, কথা বলেছিলেন, তো তারা শোনে নাই। বিএনপি জানে না যে বিএনপিও যদি ব্যর্থ হয়, বিএনপিকেও যদি এরা খেয়ে ফেলে এই মৌলবাদীরা, তাহলে কিন্তু বাংলাদেশ শেষ। মানে ওদের তো টার্গেট হচ্ছে একটা জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার। এই যাদেরকে আপনি এখন দেখছেন, জামাতের সাথে যাদেরকে দেখছেন, বিএনপির এটা বুঝতে হবে। বিএনপি নিজেও তো ঠিক একই ক্যাটাগরির, তারপরেও আমি বিএনপিকে ধরেন একটু পয়েন্ট যদি বেশিও দেই ওদের থেকে, ওরা এটা বুঝতে পারছে না যে আজকে আমাদের উপরে যে অত্যাচারকে তারা মনে করছে যে ঠিকই আছে করব, ওরা জানে না যে ওই নগর পুললে দেবালয় রক্ষা পায় না। সো আমরা যে বাংলাদেশের শেষ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, এই মুক্তিযুদ্ধকে যে বাংলাদেশ আওয়ামী লীগ ধারণ করে, এইটা কিন্তু ডিসপ্রুফ করার একটা সুবর্ণ সুযোগ ওদের কাছে এসেছিল, যে আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বলা যায়, করা যায়। মানুষজন বুঝলো, তাই তো আওয়ামী লীগ যে বারবার মুক্তিযুদ্ধের কথা বলে, আপনার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে ফেলেছে, কিন্তু ওরাই আসলে ধারণ করে। এই যে আপনার রাজাকারদেরকে স্মৃতিসৌধে আপনার রাজাকাররা এই যে এটিএম আজহার এই যুদ্ধাপরাধী গেল, আর আপনার মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ফুল দিতে গিয়ে জয় বাংলা বলতে গিয়ে তাদেরকে গ্রেফতার করা হলো। যে আমাদের সুভাষ, যে মিষ্টি সুভাষ, তারপরে হচ্ছে যে আরো 2 নারী নেত্রীকে আমি দেখেছি, বা যারা আছে, আমাদের এই যে প্রাচী আপা, উনাকে আপনার 15ই আগস্টের দিন তাকে মেরেছে, মনে আছে যে 1 বছর। আমাদের যে মোমিন পাটোয়ারি, আমাদের এখানে লক্ষ্মীপুরে রামগঞ্জে তাকে আপনার মেরে ফেলেছে। সো এন্ড অফ দ্য ডেতে মানে এটা চিন্তা করা যায় যে ফুল দিতে যাওয়ার পরে আমাদের দলের একজনকে মেরে ফেলা হয়েছে। আপনার 7ই মার্চের ভাষণ ছাড়ার কারণে বাচ্চা একটা ছেলেকে বেঁধে রেখে তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে গেছে, তাকে দিয়েছে। সো এন্ড অফ দ্য ডেতে যা হচ্ছে, যেভাবে হচ্ছে, সেগুলোর তো ভাই ফেরত আসবে না, এগুলো সবই রিপার্কেশন আছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী, সম্ভবত ওনার নাম ইমা, তিনি একদম খুবই পরিচিত একজন লালবদর, তো তাকে পর্যন্ত ধরে নিয়ে গেছে। বিশ্বাস করেন আমার সাথে তো আপার আসলে ওই ধরেন উনি এটা ভান করছে, বোঝানোর চেষ্টা করছে, এটা তো দরকার নাই আমার সাথে 1-to-1 ফোন কনভারসেশন। আমাকে বলছে যে তুমি শুনেছো, উনার ওখান থেকে কণ্ঠ ছলমল করছে, বলছে আমি বিধবা ভাতার ব্যবস্থা করেছি, আমি মুক্তিযোদ্ধাদের ব্যবস্থা করেছি, বৃদ্ধ ভাতার ব্যবস্থা করেছি, এগুলো নাকি সব বন্ধ করে দিচ্ছে। মানে উনার মাথার মধ্যে মানুষ আওয়ামী লীগের ফিরে আসার প্ল্যান কি আছে? এবং এই বয়সে আসাদ ভাই, উনি মানে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাকে দেই, উনি 17 থেকে 18 ঘন্টা, এভারেজে আপনি 15 ঘন্টা ধরেন, একটা মানুষ 24 ঘন্টার মধ্যে আরো বেশি, হ্যাঁ মানে আরো বেশি এই লেভেলের কাজ করে, ফোনে কথা, পেপার ওয়ার্ক। এখন আপনি বলতে পারেন যে উনি এখন কি পেপার ওয়ার্ক করে, উনি জেলা ওয়ারি, সেটা স্বাস্থ্য বলেন, সেখানকার আইন শৃঙ্খলার ব্যাপার বলেন, প্রত্যেকটা এলাকা ওয়ার্ড ধরে উনি ডায়েরি মেনটেন করেন, এগুলো ধরে উনি নোট করেন। ধরেন উনি সরকারে নাই, কিন্তু সরকারের বাইরে উনি কি ধরনের সাহায্য করতে পারে, ওর কাছে যাও, এর কাছে যাও, এইভাবে মানে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী তার দফতর পরিচালনা করছেন। বিশ্বাস করেন মানে উনার যিনি কেমন, মানে ব্যাপারটা কেমন, মানে ওয়ার্ক মেশিন আর কি, ওয়ার্কোহলিক যেটাকে বলে। মানে আমার কাছে আমার কথাকে আপনার এক্সাজারেট মনে হতে পারে যে আমি আওয়ামী লীগ করি, আমি তো বলবোই, বাট ইটস জাস্ট আউট অফ এনি পলিটিক্স ভাই, আমার কোনো প্রয়োজন নেই এগুলা বলার। উনাকে নিজম ভাই, আপনি তো দেখি, হ্যাঁ জি, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ের আমার অ্যাক্টিভিজম দেখেছেন, আমি ব্যাপকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিলাম, এবং তখন তার আশেপাশে বলতে মানে পদ ধারী অনেকে বলতেন যে তিনি তাহাজ্জুদের নামাজ, আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম। তার পতনের পর বিশেষ করে নিরপেক্ষ কিছু জায়গা থেকে শুনেছি ডিটেইলে, কারণ সরকার ক্ষমতা থাকতে অনেক সিকিউরিটি, অনেক বিষয় থাকে, আশেপাশে অনেক লোক বোমা মারলেও মুখ খুলবে না, তাই না? তো তাদের মধ্যেই বিশেষ করে SSF এর 2-1 তো তাদের কাছ থেকে শুনলাম যে তিনি কখন ঘুম থেকে উঠতেন, তার কর্মীদের সাথে কখন ফোনে কথা বলতেন, রাতে টেক্সট করে রাখলে সেই তাহাজ্জুদের ঘুম থেকে ওঠা যে সত্য, এবং তিনি যে কত ঘন্টা কাজ করতেন, এই প্রমাণ আমি কিন্তু পেয়েছি। গতকালকে আমেরিকাতে উনি আপনার একটা বক্তৃতা দিচ্ছিলেন লাইভে। আমেরিকার সাথে ইন্ডিয়ার পার্থক্যটা দেখেন। আমি তখন হিসাব করে দেখেছি যে
ইন্ডিয়াতে তখন রাত্রের 5টা বা 6টা বাজে। তো উনি তো ঘুমের থেকে খুব আর্লি ওঠেন, 4টা 3:30 দিকে ওঠেন। উনি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে কিছুক্ষণ বইপত্র পড়েন, কোরআন শরীফ পড়েন, তারপর হচ্ছে উনি সকালবেলাতে ভোরে রবীন্দ্রসঙ্গীত শোনেন, গান শোনেন উনি খুবই। তারপরে হচ্ছে একটু ঘুমান, তারপর আবার নামাজ পড়তে উঠেন। সকালবেলাতে একটা নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, উনি উনার ধর্মকর্ম এগুলো উনি পালন করেন। এবং ব্যাপার যেটা হচ্ছে যে একই সাথে উনি কোথায় কোন জর্জিয়াতে কি হচ্ছে, হিউস্টনে কি হচ্ছে, ওই জামালপুরে কি হচ্ছে, শরীয়তপুরে কি হচ্ছে, মানে মানে আমি নাম কোট করব না। আমাকে একজন বলেছে যে এই যজ্ঞ মানে ফোন সারাটাক্ষণ ট্যাঁ 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 করে বেজে যাচ্ছে। উনি ফোন ধরছে, ধৈর্য নিয়ে শুনছেন, অমুক মিটিং তমুক মিটিং। এই যে আপনার এই মানে আমি কেন এই কথাগুলো বলছি, নেত্রীর এই কথাগুলো এই কারণে বলার যে উনি যখন আপনার অফিসে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনে ওই চেয়ারে ছিলেন, ওই সময়টাতে উনি ঠিক এইভাবে কাজ করতেন।